আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো রাজুক উত্তরা মডেল স্কুলের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। দেখো তো আমরা প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি এবং এখানের ক খ গ ঘ এর অ্যান্সার কী হবে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, সো তোমরা তিনটা সাংকেতিক চিহ্ন তিনটা সাংকেতিক চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, আমাদের ক হচ্ছে উত্তেজক পদার্থ, খ হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, আর গ তো বলেই দিয়েছে এখানে কতগুলো বরফের টুকরো দেখা যাচ্ছে। সো উত্তেজক, তেজস্ক্রিয় এবং বরফের টুকরার সমন্বয়ে আমাদের এই উদ্দীপকটা সাজানো হয়েছে। আচ্ছা, এবার যাই প্রশ্নে। ক নম্বর প্রশ্ন, আন্তঃকণা আকর্ষণ শক্তি কাকে বলে? আচ্ছা, তো দেখো এখানে সংজ্ঞা দেওয়া আছে যে পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো একে অপরকে যেই বলে আকর্ষণ করে তাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো একে অপরকে যেই বলে আকর্ষণ করে তাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। অর্থাৎ যেই বল দিয়ে একে অপরকে আকর্ষণ করবে তাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলা যাবে। আচ্ছা, গেল এটা। ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমের স্বাদ নিয়ে এখানে আসলে এক্সপ্লেন করা হয়েছে, কোশ্চেনটা করা হয়েছে। তো আমরা আসলে এখানে অ্যান্সার এখন দেখবো যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন। আচ্ছা, সো ফলো করো। আমে বিদ্যমান বিভিন্ন অ্যাসিড সমূহের রাসায়নিক পরিবর্তনের কারণে কাঁচা আম টক কিন্তু পাকা আম কি হয়? মিষ্টি স্বাদ বিশিষ্ট হয়। কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি স্বাদ বিশিষ্ট হয়। আচ্ছা, কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেরকম সাকসিনিক অ্যাসিড, দেন ম্যালেরিক অ্যাসিড। বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, সাকসিনিক অ্যাসিড, ম্যালেরিক অ্যাসিড। কিন্তু কাঁচা আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে, গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি করে। গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি করে। এই পরিবর্তনের কারণে কাঁচা আমের স্বাদ টক স্বাদ বিশিষ্ট থেকে মিষ্টি স্বাদ বিশিষ্ট স্বাদে পরিণত হয়। অর্থাৎ গ্লুকোজ ম্যালিমিক অ্যাসিড এবং সাকসিনিক অ্যাসিডগুলো কিসে কনভার্ট হচ্ছে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট হচ্ছে। সো এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট হওয়ার কারণে এই আমের ভিতরকার স্বাদটা টক স্বাদ বিশিষ্ট থেকে মিষ্টি স্বাদ বিশিষ্ট হয়ে যায়। অতএব এই জন্যই বলা যায় যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি, কারণ অ্যাসিডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কিসে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজে, এবং অ্যাসিডের চেঞ্জের কারণে কিন্তু আমের স্বাদটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে। আচ্ছা, যাচ্ছি গ নাম্বার। কি বলছে দেখো, উদ্দীপকের ক ও খ সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকি ও সাবধানতা লেখো। অর্থাৎ উত্তেজক পদার্থ এবং তেজস্ক্রিয় পদার্থ, এই দুইটা পদার্থের ঝুঁকি ও সাবধানতা, এটা এখন আমাকে এখানে বর্ণনা করতে হবে। আচ্ছা, তো আমরা এবার যাচ্ছি এই সৃজনশীল প্রশ্নের গ নাম্বারে। খেয়াল করো, এখানে আমরা জাস্ট আমাদের অ্যান্সারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে লিখছি। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে উত্তেজক পদার্থের চিত্র, সিম্বল যেটা ছিল আমাদের প্রশ্ন দেওয়া ছিল, যে সিম্বলটা, এই সিম্বলটা এখানে দেখানো হয়েছে। ক্ষতির মাত্রা বা ঝুঁকি কি বলতো? ক্ষতির মাত্রা বলতে কিন্তু আলটিমেটলি ঝুঁকি বোঝানো হয়েছে, যে ঝুঁকি কি এটার। কি বলছে দেখো, এটি ত্বক বা চোখে জ্বালা পোড়া সৃষ্টি করতে পারে। ত্বক বা চোখে জ্বালা পোড়া সৃষ্টি করতে পারে, বা সাময়িকভাবে শ্বাসকষ্ট দিতে পারে। কোনটা? উত্তেজক পদার্থ সাময়িকভাবে শ্বাসকষ্ট দিতে পারে, ত্বক বা চোখের জ্বালা পোড়া সৃষ্টি করতে পারে। সতর্কতা বা সাবধানতা কি করব? সরাসরি সংস্পর্শে এড়িয়ে চলতে হবে। ব্যবহারের সময় অবশ্যই অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ব্যবহার করতে হবে। উদাহরণ হিসেবে ডাস্ট বা ধুলাবালু, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড, এরা তোমার এইটার উদাহরণ। সো তার মানে আমরা এটার ক্ষতির মাত্রা বা ঝুঁকি কী কী হতে পারে, এখানে সতর্কতা বা সাবধানতা কী কী হতে পারে, এটার উদাহরণ কী কী হতে পারে, এটার চিত্র কী কী হতে পারে, সমস্ত কিছু খুব সুন্দরভাবে এখানে যে সাজিয়ে বর্ণনা করলাম। আশা করতেছি তোমরা এইটুকু লিখলে অ্যান্সার, এই প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাবে। এবারে যাচ্ছি আমরা আমাদের অ্যানাদার যে অংশ, তেজস্ক্রিয় পদার্থ। আচ্ছা, তেজস্ক্রিয় পদার্থের বেলা কি হচ্ছে দেখো, বলতেছে এই সকল দ্রব্য থেকে ক্ষতিকর রশ্মি বের হয়। কি ক্ষতিকর রশ্মি? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এইরকম ক্ষতিকর রশ্মি এখান থেকে বের হয়, যা ক্যান্সার সহ বিকলাঙ্গতা সৃষ্টি করতে পারে। অর্থাৎ এই যে আলফা বিটা গামা রশ্মি নির্গত হচ্ছে নিউক্লিয়াস থেকে, এগুলো মানুষের ডিএনএ এর স্ট্রাকচারকে বা গঠনকে পরিবর্তিত করে ফেলতে পারে। ফলে যদি কোনো মহিলা বা যদি কোনো ফিমেল পারসন প্রেগনেন্সি অবস্থায় যদি সেই তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করে, তার অনাগত সন্তান এরকম বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকবে, যদি না সে প্রোটেক্ট ইউজ করে। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে, প্রোটেক্ট বলতে আমরা কী বোঝানো হচ্ছে, যে অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস, মাস্ক ইত্যাদি।
এটাই বলছে দেখো যে এই সকল পদার্থ ব্যবহারের সময় বিশেষ সতর্কতা থাকার প্রয়োজন। এই ধরনের পদার্থ ব্যবহারের সময় খুবই উন্নত ধরনের মাস্ক পরতে হবে, অ্যাপ্রন পরতে হবে, হ্যান্ড গ্লাভস পরতে হবে, সেফটি গগলস পরতে হবে, সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, আর উদাহরণ হিসেবে কি আসতে পারে? ইউরেনিয়াম এবং রেডিয়াম। আচ্ছা, আরেকটা কথা এখানে দেখো, ক্যান্সারের কথা কিন্তু বলেছি, ক্যান্সারও কিন্তু এখান থেকে সৃষ্টি হতে পারে। ক্যান্সার সৃষ্টি হবে কিভাবে? ওই যে কোষ যেটা বললাম যে তেজস্ক্রিয়তা মানুষের কোষকে ধ্বংস করে ফেলে, তো যেই কোষটা ধ্বংস হয়ে যাবে সেখান থেকে তো পয়জন সৃষ্টি হবে, আস্তে আস্তে ওই ডেড সেল থেকে কিন্তু তোমার পয়জনগুলো চারদিকে ছড়িয়ে ওই জায়গাটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, যেটাকে আমরা বলি কি হতে পারে? এখান থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে। আচ্ছা, তো গ নাম্বার প্রশ্নে আমাদেরকে মূলত এইটুকুই ব্যাখ্যা করতে বলা হয়েছিল। উত্তেজক পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, এর কি কি আমরা ব্যবহার করলাম? এর ব্যবহার করলাম সাবধানতা, আরেকটা ব্যবহার করলাম ঝুঁকির মাত্রা বা ক্ষতির মাত্রা, এবং উদাহরণ দুইটার জন্য আমরা দিয়ে দিলাম। এটার উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম এবং রেডিয়াম, তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম এবং রেডিয়াম। সো আমি আশা করছি তোমরা এখান থেকে গয়ের প্রশ্নের অ্যান্সারটা প্রপারলি বুঝতে পেরেছো। দেখো তাহলে আমাদের গয়ের প্রশ্নের অ্যান্সার শেষ। আমরা এখন যাচ্ছি ঘয়ের প্রশ্নে। উদ্দীপকের গ নং পদার্থের তাপ প্রদানের লেখচিত্র অঙ্কন করো এবং এর পয়েন্টগুলো বর্ণনা করো। বরফের টুকরা, অর্থাৎ বরফের টুকরাকে যে তাপ দেওয়া হচ্ছে, বরফের টুকরাকে যে তাপ দেওয়া হচ্ছে, এবার এই তাপ দেওয়ার কাহিনীটা আমাকে এখন বর্ণনা করতে হবে গ্রাফ পেপারে। আচ্ছা, তাহলে আসলে আমরা এখন গ্রাফ নিয়ে বর্ণনা করব। ধরো এইখানে ও এ একটা অংশ, এ বি একটা অংশ, বিসি একটা অংশ, সিডি একটা অংশ, ডিই একটা অংশ। আচ্ছা, এবারে আসো, ও এ হচ্ছে বরফ। আচ্ছা, মানে কি? ও এ অংশে, এই যে গ্রাফের ও এ অংশে মূলত কিন্তু আমাকে তাপ প্রদান করা বোঝাচ্ছে আর কি। আমরা এখন এটা মুছে দিই। এবার আমরা নির্দিষ্ট একটা অংশকে মার্ক করব। ও এ অংশে আমরা বরফকে তাপ প্রদান করছি। বরফকে তাপ প্রদান করা হলে আমি ধরে নিচ্ছি আমার বরফটা আছে -40°C তাপমাত্রায়। তাহলে এটাকে যখন আমি তাপ দিব তখন এই ও এ অংশটা আস্তে আস্তে যে বরফগুলো থাকবে সেই বরফগুলো আস্তে আস্তে গলে যাবে, মানে -40°C থেকে সবার আগে তারা আসবে 0°C। এবং দেখো সেই 0°C হচ্ছে আমার এ পয়েন্ট। আচ্ছা, এবার এ বি অংশের মধ্যে কি হবে বলো তো? এ বি অংশের মধ্যে তোমার সমস্ত বরফ, মানে তোমার যতটুকু বরফ ছিল, 1 কেজি হোক, 2 কেজি হোক, বা যতটুকুই হোক না কেন, সমস্ত বরফ আস্তে আস্তে গলে যাবে তোমার এ বি অংশের মধ্যে, এ বি অংশে। ওকে, তাহলে এ বি অংশকে বলা হয় কি? বরফের গলনাঙ্ক রেখা। এবং এ বি অংশের মধ্যে আমরা কঠিন পদার্থ পাবো, আবার তরল পদার্থ পাবো। অর্থাৎ এখানে তুমি কঠিন বরফের কণাও যেমনিভাবে পাবা, তেমনিভাবে তুমি তরল পানীয় পাবা। তো ব্যাপারটাকে আমরা আরেকটু সহজভাবে বুঝি। দেখো এখান থেকে ধরো তোমার কাছে এরকম একটা বরফখণ্ড আছে, যার মধ্যে এরকম ধরো 6টা কণা আছে, 6টা কণার সমন্বয়ে এই বরফখণ্ড তৈরি। তাহলে এ বি অংশে কি হবে? তাপ দিলে ধরো এই কণাটা ফার্স্টে তরল হলো, দেন এইটা, বাট এই তিনটায় এখনো তাপ দেওয়া হচ্ছে, এরা এখনো তরলে পরিণত হয়নি। তাহলে বলো তো, আমি 3টা কঠিন কণা আর 3টা তরল কণা এটা পাচ্ছি কিনা? 3টা কঠিন কণা এবং 3টা তরল কণা, এটা আমি এখান থেকে পাচ্ছি। আচ্ছা, তো এই বি রেখাকে বলা হয় বরফের গলনাঙ্ক রেখা, এই বি রেখাকে বলা হয় বরফের গলনাঙ্ক রেখা। আচ্ছা, ওকে, গেল এটা বরফের গলনাঙ্ক রেখা। এবার বি পয়েন্টে কি হবে? বি পয়েন্টে সমস্ত কণাগুলো কঠিন থেকে তরলে পরিণত হয়ে যাবে, সমস্ত কণাগুলো কঠিন থেকে তরলে পরিণত হয়ে যাবে। দেন যদি আমি তাপ প্রদান করি তখন বি থেকে সি পর্যন্ত যাবে, মানে তাপমাত্রা আবার বাড়বে। বেড়ে এবার কত হবে বলো তো? এবার হবে তোমার 100°C। তো এবার চিন্তা করো, এখান থেকে যদি একটু মুছে দেই, এই যে দেখো এবার তাহলে 100 ডিগ্রি হবে। তাহলে আগের বারের যে 0°C কণাগুলো ছিল এখানেও ঠিক সেম কাহিনী হবে। তার মানে যে বিসি অংশে যেহেতু তাপমাত্রা বাড়ছে, 100°C তাপমাত্রা হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো তরল পানি। মানে বিসি অংশের মধ্যে আমরা শুধুমাত্র পানি দেখতে পাবো, আর এবি অংশের মধ্যে আমরা পানি প্লাস বরফ দুইটাই দেখতে পাবো, আর ও এই অংশে আমরা শুধুমাত্র বরফ দেখতে পাবো। আচ্ছা, তো তাপমাত্রা বেড়ে যাবে যেহেতু 100°C, জন্য গ্রাফটা আস্তে আস্তে কোথায় উঠছে? উপরের দিকে, মানে এটাকে বলতেছি আমরা ঊর্ধ্বমুখী গ্রাফটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। যখন আমি সি বিন্দুতে যাব, খেয়াল করো, যখন আমি সি বিন্দুতে যাব তখন আমার কিন্তু এই যে কণাগুলো আবার 100°C তাপমাত্রার পানিতে পরিণত হতে শুরু করবে, বাট নিচের কণাগুলো কিন্তু এখনো পানিতে মানে জলীয় বাষ্পে পরিণত হয় নাই। তার মানে আমি সিডি যে রেখাটা আছে সেই সিডি রেখায় আমি তরলও দেখতে পাবো, বাষ্পও দেখতে পাবো। তরল এবং বাষ্প উভয়কেই আমি সিডি অংশে দেখতে পাবো। এবং সিডি রেখাকে বলা হয় কি? পানির স্ফুটনাঙ্ক রেখা। সিডি রেখাকে বলা হয় পানির স্ফুটনাঙ্ক রেখা। আচ্ছা, তো এই যে দেখো এখান থেকে যে এগুলো আমাদের এখান থেকে আমরা তৈরি করে ফেললাম। তো যখন আমি ডি পয়েন্টে যাব তখন আমার সকল কণার তাপমাত্রা বা সকল পানির তাপমাত্রা 100°C। দেন যদি আমি তাপ দেই আরও, তখন আমার জলীয় বাষ্পের তাপমাত্রা বাড়বে, মানে 100°C তাপমাত্রা পানি মিনস জলীয় বাষ্প, তখন আমার জলীয় বাষ্পের তাপমাত্রা বাড়বে এবং এই পানিগুলো আস্তে আস্তে পাত্র থেকে কি হয়ে যাবে?
মুখ যদি খোলা থাকে এগুলো আস্তে আস্তে পাত্র থেকে বের হয়ে যাবে, এগুলো আস্তে আস্তে পাত্র থেকে বের হয়ে যাবে। ওকে, সো আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তাহলে আমি আরেকবার সামারি করি। আমার টোটাল গ্রাফের অংশ কিন্তু 5টা। দেখো খেয়াল করো কোন 5টা। একটা হচ্ছে ও এ অংশ, একটা হচ্ছে এ বি অংশ, একটা হচ্ছে বিসি অংশ, একটা হচ্ছে সিডি অংশ, একটা হচ্ছে ডিই অংশ। সো এটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে 2টা অংশ, এটা হচ্ছে 3টা অংশ, এটা হচ্ছে 4 নম্বর অংশ, এটা হচ্ছে 5 নম্বর অংশ। এই মোট গ্রাফের 5টা অংশ আছে আমাদের এখানে। তো আমরা এই 5টা অংশ যদি আমরা স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে দিই, ও এই অংশে এই ঘটনাগুলো ঘটছে, এ বি অংশে এই ঘটনাগুলো ঘটছে, বিসি অংশে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে আমাদের এখান থেকে আমাদের এই অ্যান্সারটাও ফুলফিল হয়ে যাবে। এবং এখানে কিন্তু দেখো এই যে নিচে যে অংশগুলোতে কিন্তু এই কথাগুলোই বলতেছে যে আমি এতক্ষণ যাব তোমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। ওকে, তো তাইলে আমাদের ক, খ, গ এবং ঘ এই 4টা প্রশ্নের অ্যান্সার আমরা এই পর্বে কমপ্লিট করে ফেললাম। তো আমি আশা করছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।